গ্যাপ ক্রিয়েট হয়েছে প্রায় 20,000 কোটি টাকার মতো। এই 20,000 কোটির মধ্যে এসালাম এবং রিলেটেড গ্রুপের লোন হলো শেয়ার হচ্ছে 1600 কোটি। অন্তর্বর্তী সরকারকে এস আলমের হুমকি, 6 মাসের মধ্যে নিষ্পত্তি না হলে আন্তর্জাতিক আইনি ব্যবস্থা, সম্পদ জব্দ ও বিনিয়োগে ক্ষতি করার অভিযোগে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন বাংলাদেশের অন্যতম ধনী ব্যবসায়ী মোহাম্মদ সাইফুল আলম ওরফে এস আলম। তিনি সিঙ্গাপুরের নাগরিকও। সে দেশের নাগরিক হিসাবে বাংলাদেশে তার ক্ষতি পুনরুদ্ধারের ব্যবস্থা নিয়েছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার ঘনিষ্ঠ উপদেষ্টাদের কাছে তিনি একটি চিঠিও পাঠিয়েছেন। এতে তার আইনজীবীরা 6 মাসের মধ্যে উভয় পক্ষ বিরোধ নিষ্পত্তি না করলে আন্তর্জাতিক আইনি ব্যবস্থা শুরু করার হুমকিও দিয়েছেন। 18 ডিসেম্বর পাঠানো চিঠিতে বলা হয়, 2011 সালে সিঙ্গাপুরে স্থায়ীভাবে বসবাসের অনুমোদন পায় মোহাম্মদ সাইফুল আলমের পরিবার। 2021 এবং 2023 সালের মধ্যে তারা সেখানে নাগরিকত্ব পান। তারা 2020 সালে বাংলাদেশের জাতীয়তা ত্যাগ করেন। ফলে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে 2004 সালে দ্বিপক্ষীয় বিনিয়োগের যে চুক্তি হয়েছিল তার অধীনে তার আইনজীবীরা এ বিষয়ে মামলা করেছেন। এতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর এস আলমের যেসব সম্পদ অন্তর্বর্তী সরকার জব্দ করেছে এবং এতে তার বিনিয়োগের যে ক্ষতি হয়েছে তা পুনরুদ্ধার করতে আইনি প্রক্রিয়া শুরু করেছেন বর্তমানে সিঙ্গাপুর বসবাস করা এস আলম। অভিযোগ আছে, ক্ষমতাচ্যুত শেখ হাসিনার শাসনামলে তিনি দেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করেছেন। কিন্তু এস আলম ও তার পরিবার যে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে তাতে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য হুমকিতে পড়তে পারে। বাংলাদেশ সরকারের কাছে এস আলমের পক্ষে চিঠি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের আইনি সহায়তা বিষয়ক প্রতিষ্ঠান কুইন ইমানুয়েল আর্কোহার্ট অ্যান্ড সুলিভানের আইনজীবীরা। এই চিঠিটি দেখেছে ফিনান্সিয়াল টাইমস। এতে অভিযোগ করা হয়েছে, এস আলম পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে, তাদের ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তারা কোম্পানির নিয়ন্ত্রণ হারিয়েছেন, অফিসিয়াল কোনো নোটিশ ছাড়াই অর্থ পাচারের বিষয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সেখানে তদন্ত করছে। এতে আরও অভিযোগ করা হয়েছে, এস আলমের মালিকানাধীন ব্যাংকগুলোকে ঋণ দেওয়ার সীমাবদ্ধতা করে দেওয়া হয়েছে। কুইন ইমানুয়েলের চিঠিতে আরও বলা হয়েছে, বিনিয়োগকারীদের বিনিয়োগের ভ্যালু একেবারে অথবা আংশিক বিভিন্ন এজেন্সি এবং তার আনুষঙ্গিক প্রতিষ্ঠানের মাধ্যমে কর্মকাণ্ড এবং বর্জনের মাধ্যমে ধ্বংস করে দেওয়া হয়েছে। এসব কর্মকাণ্ড এবং বর্জনের ঘটনা চলমান। এর মাধ্যমে বিনিয়োগ বিষয়ক চুক্তি লঙ্ঘন করা হয়েছে। বিনিয়োগ বিষয়ক এসব চুক্তি এবং বাংলাদেশের আইনের অধীনে বিনিয়োগকারীদের অধিকারকে অব্যাহতভাবে লঙ্ঘন করা হচ্ছে। ওদিকে 5 আগস্ট শেখ হাসিনার সরকারকে ক্ষমতাচ্যুত করার পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ করা হয় আহসান এস মনসুরকে। তিনি অক্টোবরে ফিনান্সিয়াল টাইমসকে বলেছেন, সামরিক গোয়েন্দা সংস্থার শক্তিধর কিছু সদস্যের সহায়তায় শীর্ষ স্থানীয় ব্যাংকগুলোর নিয়ন্ত্রণ নেন এস আলম, তার সহযোগীরা ও অন্যান্য গ্রুপ। এরপর ব্যাংকিং খাত থেকে তারা বিদেশে অর্থ পাচার করেন। উল্লেখ্য, আহসান এস মনসুর আন্তর্জাতিক অর্থ তহবিল IMF এর একজন সাবেক কর্মকর্তা। একে আহসান এস মনসুর আন্তর্জাতিক মানদণ্ডের সবচেয়ে এবং সর্বোচ্চ ব্যাংক ডাকাতি বলে অভিহিত করেন। খাদ্য, নির্মাণ, গার্মেন্টস, ব্যাংক সহ বিভিন্ন খাতে বিনিয়োগ আছে এস আলম গ্রুপের। তারা বলেছে, মনসুরের এসব অভিযোগের কোনো সত্যতা নেই। এ বিষয়ে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের একজন মুখপাত্র বলেছেন, ইস্যুগুলো তদন্ত চলছে, তদন্তের স্বার্থে কোনো রকম মন্তব্য করবে না কেন্দ্রীয় ব্যাংক। ফিনান্সিয়াল টাইমস বলেছে, শেখ হাসিনার শাসনামলে ব্যাংকিং খাত থেকে যে অর্থ সরিয়ে নেওয়া হয়েছে তা পুনরুদ্ধারের জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যে উদ্যোগ নিয়েছে তার প্রতি এস আলমের এই চিঠিতে প্রাথমিক বাধার সূচক হিসাবে দেখা হচ্ছে। ওদিকে এ সপ্তাহে আলাদাভাবে বাংলাদেশ হাইকোর্ট শেখ হাসিনার ভাগ্নি ব্রিটেনের ট্রেজারি সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের নাম উল্লেখ করেছে দুর্নীতিতে। বলা হয়েছে, তার পরিবার 500 কোটি ডলার আত্মসাৎ করেছে। এই অভিযোগের বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন টিউলিপ।
তবে ব্রিটিশ সরকারের একজন মুখপাত্র বলেছেন, এসব অভিযোগে কোনো রকম জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন তিনি। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।